আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্যাঙ্কে হামলা নিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা, যে কারণে কান্দাহার দখলে মরিয়া তালেবান। ফের হামাস প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া। ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবি বলসোনারো সমর্থকদের। ক্ষুধার্ত মানুষকে লকডাউনে রাখা যায় না জানালো ইমরান খান। দক্ষিণ কোরিয়াকে সতর্ক করলেন কিম জং উনের বোন। সৌদি আরবে মিলল হাজার হাজার মানুষ ও প্রাণীর হাড়গোড়। এবং ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করেই চলেছেন মুসলিম জুডো খেলোয়াড়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন তিনি সুনির্দিষ্টভাবে জানেন ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার জন্য ইরান দায়ী। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন ইরানকে কিভাবে বার্তা দিতে হয় তা জানা আছে তাদের, আর ইরান বলছে নিজেদের স্বার্থ রক্ষায় কোনো দ্বিধায় ভুগছে না তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ওমান উপকূলে ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজ মার্সার স্ট্রিটে হামলার ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন, একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ান নাগরিক। ওই ব্যবসায়ীর কোম্পানি জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। ইসরায়েল ও ইরানের পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এসব ঘটনাকে পাল্টাপাল্টি হিসাবে দেখা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন এই অস্পষ্ট ছায়াযুদ্ধ আর পাল্টাপাল্টি অস্বীকার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু মার্সার স্ট্রিট জাহাজে প্রাণঘাতীর ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ওই হামলার জন্য ড্রোন হামলার দিকে ইঙ্গিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে বলেন বিদ্যমান গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এই হামলা চালিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন স্পষ্ট করতে হবে যে ইরান ভয়াবহ ভুল করেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে সাংবাদিকদের বলেছেন ইসরায়েলকে অবশ্যই ভিত্তিহীন অভিযোগ থামাতে হবে। তিনি দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন। আফগানিস্তানে তালেবান যোদ্ধারা দক্ষিণাঞ্চলে অবস্থিত কান্দাহার বিমানবন্দরে অন্তত 3টি রকেট আঘাত এনেছে। রবিবার রাতে এই ঘটনার পর বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে তালেবান কান্দাহার সহ আফগানিস্তানের 3টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নিতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাকি দুটি শহর হল হেরাত ও লস্করগাহ। এই শহরগুলো ঘিরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই জোরদার হচ্ছে। আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে এই 3 শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে চায় তালেবান। সম্প্রতি তালেবানের একাধিক নেতা ঘোষণা দেন যে তারা জোরপূর্বক শহরগুলো দখল করতে চান না। আমির খান মুত্তাকি নামে এক তালেবান নেতা বলেন পাহাড় ও মরুভূমি থেকে যুদ্ধ এখন শহরগুলোর দরজায় এসে পৌঁছেছে। মুজাহিদরা শহরের ভেতর লড়াই করতে চায় না। কিন্তু তালেবান কেন কান্দাহার দখলে মরিয়া হয়ে উঠেছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। কান্দাহারে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে বিমান ঘাঁটি রয়েছে। তালেবানের জন্য সরকারি বাহিনীর কাছ থেকে কান্দাহার দখলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বিমান ঘাঁটির মাধ্যমেই সরকারি বাহিনী তালেবান বিরোধী লড়াইয়ে নানা সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। এদিকে দুই প্রাদেশিক রাজধানী হেরাত ও লস্করগাহ দখলের জন্য অগ্রসর হচ্ছে তালেবান। এই শহর দুটির অবস্থাও নাজুক। বিবিসি বলছে দেশটির সরকারি বাহিনী 3 শহরের নিয়ন্ত্রণ কতটা সময় ধরে রাখতে পারবে তা নিয়ে গুরুতর সন্দেহ আছে। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে ঘোষণা আসার পরই তালেবান হামলা ও বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার অভিযান জোরদার করে। ইতিমধ্যে তারা আফগানিস্তানের গ্রামীণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে তালেবান এখন পর্যন্ত কোনো প্রাদেশিক রাজধানী দখল করতে পারেননি, কিন্তু এখন তারা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তালেবানের দাবি তারা 85% এলাকা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এছাড়া তারা পাকিস্তান ও ইরানের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংও নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবান আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত গনি সরকারকে উৎখাত করে ইসলামী আইন চালু করতে চায়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান নেতা 58 বছর বয়সী ইসমাইল হানিয়া। এর ফলে আগামী সেশনে অর্থাৎ পরবর্তী 4 বছরও দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। হামাসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এমন খবর দিয়েছে আল জাজিরা। 2017 সাল থেকে হামাস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। গত 2 বছর ধরে মিত্র দেশ তুরস্ক ও কাতারের অবস্থান করে ফিলিস্তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এর মধ্যে 2021 সালে মে মাসে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। হত্যা করা হয় 2 শতাধিক ফিলিস্তিনিকে। 11 দিনের ভয়াবহ হত্যাকাণ্ডের পর অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার বাহিনী। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করে হামাস। ফিলিস্তিনি পতাকা নিয়ে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করে গাজার বাসিন্দারা। হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিনের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন ইসমাইল হানিয়া। 2004
সালে বিমান হামলা চালিয়ে হুইল চেয়ারে চলাচলকারী শেখ আহমদ ইয়াসিনকে হত্যা করে দখলদার বাহিনী। 2006 সালে তিনি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় সৃষ্ট জটিলতার ফলে নির্বাচিত হলেও দায়িত্ব নিতে ব্যর্থ হন তিনি। ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে মিছিল করছেন। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে রিও ডি জেনিরোতে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। 20 বছরের বেশি সময় ধরে চলা ইলেকট্রনিক নির্বাচনী ব্যবস্থা বদলের ডাক দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। আল জাজিরা এমন তথ্য জানিয়েছে। ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এদিকে দুর্নীতি এবং করোনা মহামারী মোকাবেলার অভিযোগে নাকাল প্রেসিডেন্ট জয়ের বলসোনারো তিনি এখন চাইছেন নির্বাচনী ব্যবস্থা বদল করে প্রত্যেক ভোটারকে ইলেকট্রনিক ব্যালট বক্সের প্রিন্টেড রিসিট প্রদান করা হোক, যাতে করে ভোটগুলো আলাদা করে গণনা করা যায়। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বলসোনারো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। সম্প্রতি জনমত জরিপে দেখা গেছে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা 2022 সালের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেবেন। রিও ডি জেনেরোতে নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে বিক্ষোভে যোগ দেন প্রায় 3000 বলসোনারো সমর্থক। 44 বছর বয়সী রোনাল্ডো কালভানাতে বলেন, আমরা চাইছি প্রকাশ্যে ভোট পুনর্গণনা হোক, আরও বেশি স্বচ্ছতার জন্য, কারণ জালিয়াতির আশঙ্কা রয়েছে। এছাড়া রাজধানী ব্রাসিলিয়াতেও বিক্ষোভ রয়েছে। ব্রাজিলের নির্বাচনী ট্রাইব্যুনাল বলছে বর্তমানে প্রচলিত ভোটিং সিস্টেম সম্পূর্ণ স্বচ্ছ আর এতে কখনো ব্যাপক অনিয়ম হয়নি। তবে কোনো প্রমাণ দেওয়া ছাড়াই বলসোনারোর অভিযোগ 2018 সালে যে নির্বাচনে তিনি জয় পান সেই নির্বাচনও জালিয়াতি হয়েছে। তার দাবি এই জালিয়াতির কারণে তিনি প্রথম রাউন্ডে জয় পাননি, তবে এর কোনো প্রমাণ নেই। কেন্দ্রীয় সরকারের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধু প্রদেশের সরকার আরোপিত পাকিস্তানের বাণিজ্য কেন্দ্র করাচি সহ সিন্ধের দক্ষিণ অংশে লকডাউনের সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না। টেলিফোনে সরাসরি প্রশ্ন উত্তরের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। করোনার পূর্ববর্তী 3টি ঢেউয়ের সময় সরকারকে সহযোগিতা করায় দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে চলমান 4র্থ ঢেউয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এরপর সিন্ধু প্রদেশের লকডাউন প্রসঙ্গ তুলে বলেন, খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় শনিবার থেকে সিন্ধু প্রদেশে আংশিক লকডাউন বিধিনিষেধ জারি করা হয়েছে। ইমরান খানের প্রশ্ন, সিন্ধু সরকার লকডাউন চায়, এটা সঠিক সিদ্ধান্ত এবং এতে ভাইরাসের বিস্তার কমবে, কিন্তু লকডাউনে কি অর্থনীতি বাঁচবে? এর মধ্যে রয়েছে ক্ষুধা, দিনমজুর ও শ্রমজীবী মানুষ লকডাউন চলাকালে কিভাবে জীবনযাপন করবে? আচমকা লকডাউন আরোপে ভারতে বিপর্যয় তৈরি উদাহরণ টেনে সিন্ধু সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগে আপনাদের কাছে এসব প্রশ্নের উত্তর থাকতে হবে। এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কখনো লকডাউন করতে পারেন না। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, তাদের অর্থাৎ ভারতীয় সরকার জনসাধারণের জন্য কিছু না ভেবেই একবারে লকডাউন জারি করেছে। তারা কেবল আমাদের মতো উচ্চবিত্ত ও অভিজাতদের কথা ভেবেছিল, কিন্তু আমরা তো এভাবে ভাবতে পারি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নিলে 2 কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিউ জংকে তার ভাই কিম জং উনের রাজনৈতিক উত্তরসূরি বলে মনে করা হয়। কিম ইয়ো জং বলেন, সম্প্রতি 2 কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগের জন্য স্থাপিত হটলাইন চালু হয়। প্রায় 1 বছর পর 2 কোরিয়ার মধ্যে এই হটলাইন চালু হলো। এর ফলে 2 দেশের মধ্যে শিগগিরই সম্মেলন হচ্ছে, এমনটা ধারণা করা কঠিন নয়। কিম ইয়ো জং এমন সময় কথা বললেন যখন 2 দেশের সম্পর্ক পুনরুদ্ধারের দ্বিপক্ষীয় সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। অপরদিকে আগস্টের শেষ দিকে ওয়াশিংটন ও সিউলে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা। এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আমাদের সরকার ও সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার মহড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা কিংবা হতাশা কোনোটাই এখন আমাদের উপর নির্ভর করছে না। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় 7000 বছর ধরে হায়নারা ওই গুহায় জড়ো করছে বলে ধারণা করা হয়। বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণাপত্রে লিখেছেন, জিরসার এলাকায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে। যে গুহায় এসব হাড়গুলো পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুড়ঙ্গ যেখানে দিয়ে আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুড়ঙ্গের হাড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন। সৌদি আরবের সিজানের মতো এলাকায় সেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। ইরাক থেকে 17,000 লুট হওয়া শিল্পকর্ম যুক্তরাষ্ট্র থেকে উদ্ধারের করার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমি বাগদাদে ইরাক জাদুঘর আবার খোলার নির্দেশনা দিয়েছে। বার্তা সংস্থা AFP
এমন খবর জানিয়েছে। এক টুইটে খাদিমি বলেছেন, 17,000 ইরাকি শিল্পকর্ম ফেরত আনার পর আমি ইরাক জাদুঘর জনসাধারণ ও জনগণের জন্য আবার খোলার নির্দেশ দিয়েছি। এর আগে গত বুধবার দেশটির সংস্কৃতি, পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী হাসান নাদিম এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকৃত শিলালিপিগুলো 4,500 বছরের পুরনো। এগুলো সুমেরীয় সভ্যতার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন নথি বহন করে। অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী 2003 সালে মার্কিন সেনাদের হাতে সাদ্দাম হোসেনের পতনের পর প্রস্তর যুগ, ব্যাবিলিয়ন, অ্যাসিরিয়ান ও ইসলামী যুগের প্রায় 15,000 পুরাকীর্তি চুরি বা ধ্বংস করে লুটেরাদের দল। ইরাকের প্রায় 10,000 এলাকা আনুষ্ঠানিকভাবে প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবে স্বীকৃত, কিন্তু এসব জায়গায় অধিকাংশই সুরক্ষিত নয়। এবার ইহুদিবাদী ইসরায়েলের একজন জুডো খেলোয়াড়কে বয়কট করলেন লেবাননের খেলোয়াড় আবদুল্লাহ মিনিয়াতো। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি অলিম্পিক গেমসের আসরেই ইসরায়েলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মোহাম্মদ আব্দুর রসুল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেথি নুরাইন। সুদান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও আলজেরিয়ার সঙ্গে দলদার ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সোফিয়াতে গত শনিবার ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয় এবং এতে একজন ইসরায়েলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় মিনিয়াতো ও তার কোচ মোহাম্মদ আল গার্বি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন। আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইসরায়েলি খেলোয়াড়দের বয়কট করার মধ্য দিয়ে মুসলিম খেলোয়াড়রা মূলত ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদ করছেন। অলিম্পিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরাইন বলেছেন, ইভেন্ট পরিশ্রম করে আমরা অলিম্পিকে আসার সুযোগ পেয়েছি, তবে এসবের চেয়ে অনেক বেশি বড় হলো ফিলিস্তিনি ইস্যু।